আমাদের গ্রামটা চাটমোড় থানা, পাবনা জেলার অন্তর্গত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সাফল্য মানে কেবল একটি লক্ষ্য পূরণ করা নয়। সাফল্য মানে হলো প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলা। অনেকে মনে করেন সাফল্য মানে শেষ প্রান্তে পৌঁছানো, কিন্তু আসল সত্য হলো সাফল্য হলো চলার পথে আনন্দ খুঁজে পাওয়া, চ্যালেঞ্জ মোকাবেলা করা আর প্রতিদিনের অগ্রগতিকে উদযাপন করা। আমরা যখন কোনো স্বপ্ন দেখি তখন লক্ষ্যটা বড় মনে হয়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য যে সংগ্রাম করি, যে মানুষগুলো পাশে পাই, যে শিক্ষা অর্জন করি, সবই এই সাফল্যের অংশ। ঠিক যেমন নদী কখনো সোজা পথে বয়ে যায় না, বাঁক নিয়ে এগোয়, তেমনি আমাদের জীবনে যাত্রাও নানা উত্থান পতনের মধ্যে দিয়ে চলে। সেই অভিজ্ঞতাই আমাদের তৈরি করে সফল মানুষ হিসাবে। তাই মনে রাখুন, সাফল্য কোনো একদিনের ফল নয়, এটি প্রতিদিনের চেষ্টা, ধৈর্য আর ইতিবাচক মানসিকতার নাম। গন্তব্যে পৌঁছানোর চেয়ে যাত্রার প্রতিটি ধাপই অনেক বেশি মূল্যবান। আর সেই সাফল্যের গল্প শুনতে আজকে আমাদের এই বিশেষ এপিসোডে আমি এসেছি এক দূর গ্রাম বিরায়নগর, চাটমোহর থানার পাবনা জেলার একটি অজপাড়া গাঁও বললেই চলে। এটা আপনার নওগাঁ বাজার, যেটা তারাসকে ডিভাইড করছে একটা ব্রিজ, সেই ব্রিজের পরেই এই জায়গাটার নাম হলো বিরায়নগর। আজ রাতের অন্ধকারে আমি খুঁজে পেয়েছি এক অনুপ্রেরণার মানুষকে। তিনি হলেন লিপন কুমার। একসময় ছিলেন একজন সাধারণ গার্মেন্টস কর্মী, তারপরে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েট করেছেন, টেইলরিং করেছেন। তিনি এখন তিনি একটি কফি শপ দিয়ে এখানে গ্রামের মানুষের চাহিদা পূরণ করে যাচ্ছেন। আসুন আমরা নিজেই তার কাছ থেকে শুনি তিনি কিভাবে শূন্য থেকে এই একটা কফি শপ শুরু করলেন। দর্শক, আমরা তার নিজ মুখেই আমরা তার গল্প শুনবো আজকে। চলুন তার সাথে বসা যাক। দর্শক, আমরা এসে গেছি আজকের আমি যার কথা বললাম, লিপন কুমার। আমরা লিপন দার কাছে আসছি। আমরা তার মুখেই তার পরিচয়, তার গল্প, সে কিভাবে এটাকে শুরু করলো এবং তার স্বপ্ন কি, এটা আমরা শুনবো তার মুখ থেকেই। লিপন ভাই, আপনি অনুগ্রহ করে বলুন কিভাবে আপনি শুরু করলেন, কিভাবে আপনার পরিচয়টা শুরু করলেন। সর্বপ্রথমে সবার কাছে আমি আমার প্রাণঢালা ভালোবাসা এবং নমস্কার আদাব জানাই। সবাই আমার ভালোবাসা নেবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আছি আপনাদের মাঝে। আমার ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, আমি এই গ্রামেরই সন্তান, এখান থেকেই আমি বড় হয়েছি। আমার কর্মজীবনের কথা বলতে গেলে, আমি যখন অন্যের জায়গায় অন্য কারোর কাছে অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে আমি যখন কর্ম শিখি, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে শিখতে হয়েছে। যদিও সেখান থেকে কর্ম শেখার পর টেইলারিং কর্ম করতাম, শিখলাম। আমাদের সময় তো অনেক পরিশ্রম ছিল, অনেক যাই হোক, বলতে হবে না, অনেকেই জানে যে আসলে আজ থেকে 20 বছর আগে কেমন ছিল দেশটা, গার্মেন্ট জীবনটাই কেমন ছিল। সেখান থেকে আমি কিছু অর্থ উপার্জন করে আমার মনে যে একটা শখ ছিল যে আমি নিজে কিছু করবো, সেটা আমাদের গ্রামের পাশে, আমাদের থানার পাশে তারাস থানা, সেখানে নওগাঁ নামে একটা হাট আছে, বাজার আছে, বিশাল বড় আর কি। আপনাদের ব্রিজটা পার হলেই তো পারি নওগাঁ বাজার, এবার আপনাদের নওগাঁ বাজারটা 4 থানার একটা অংশ আর কি। সেটা আমরা যেমন আছি এখন, বর্তমানে আছে আমরা একটা চাটমোড় বলে আর কি, চাটমোড় থানা, হান্ডিয়া ইউনিয়ন। আমাদের গ্রামটা চাটমোড় থানা, পাবনা জেলার অন্তর্গত। আর আমি যে ব্যবসাটা স্টার্ট করেছিলাম সেটা হলো তারাস থানা, সিরাজগঞ্জ জেলা, নওগাঁ গ্রাম। আর আরো 2টা থানা পাশে আছে, যেমন এই পাশে আছে ভাঙ্গুরা থানা, এটা পাবনা জেলা। তার ওই পাশে আছে আপনার উল্লাপাড়া থানা, ওটা সিরাজগঞ্জ। একটা মজার বিষয় আর কি, অনেকে এসে এখানে আসলে উপলব্ধি করে যে এক জায়গায় এসে 4টা থানা মিডল পয়েন্ট, সেটাই। আচ্ছা, তারপরে আমি এখান থেকে টেইলারিং জগৎটা চালু করলাম। টেইলারিং জগৎ চালু করার পরে আমি সেখান থেকেও কিছু অর্থ উপার্জন করলাম। ওই টেইলারিং এ ওখানে কি কি কাজ শিখেছেন, কি কি কাজ করতেন আপনি? আমি বলতে গেলে অলরাউন্ডার একজন কারিগর। শেখার তো শেষ হয় না, তবে যতটুকু শিখেছি একটা অলরাউন্ডার কারিগর আর কি। আমি প্যান্ট শার্ট থেকে শুরু করে কোট সাফারি পর্যন্ত কাজ শিখেছিলাম আর কি, এবং অনেক জায়গায় কাজ করেছি।
আপনি তো ওখানে ওই যে কাজটা করতে থাকলে, চাকরি করতে থাকলে আপনি ওখানে প্রমোশন পেয়ে পিএম প্রোডাকশন ম্যানেজার হয়ে যেতে পারেন, অনেক টাকা বেতন, আপনি ওখান থেকে চলে আসলেন কেন? ওরকম মনে আশা ছিল না, আশা ছিল যে আমি আমার গ্রামে যা ভালো কিছু করব। আচ্ছা আচ্ছা। সেই আশা নিয়ে আমি এখানে গ্রামে এসে একটা ভালো টেলার্স করলাম এবং আপনাদের ভালোবাসায়, সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো একটি সাড়া পেলাম, ভালোবাসা পেলাম। মানে সেই সময় আসলে টেলারিং এর একটা আলাদা একটা পারফরমেন্স এবং ভালোবাসা, মাধুর্য ছিল। এটা ট্রেন্ড ছিল। হ্যাঁ, মানে শিক্ষা প্রতিষ্ঠান, প্রফেসর, মাস্টার, শিক্ষক, শিক্ষার্থী সবারই একটা সোশ্যাল একটা আধুনিকতার একটা ছোঁয়া কেবল সেই সম- শুরু হচ্ছিল। কেবল শুরু হচ্ছিল। আর সেই সময়টাই আমি এখানে এসে টেলারিং এর কাজটা শুরু করি। সেক্ষেত্রে ভালো একটি সাড়া পেয়েছিলাম। আর এখন বর্তমান টেলারিং সাইডটা একটা থার্ড পার্সন সাইড হয়ে গেছে। সেটা কেমনে, চারিদিকে শুধু গার্মেন্টস আর গার্মেন্টস। আর সবাই আহ, চিন্তা করে যে আমি 500 টাকা দিয়ে একটা শার্ট কিনে নগদে গায়ে দেব। আর এই পরিবেশটা এখন শুধু শহরে না, গ্রামগঞ্জেও যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এখন একটা টি হ্যাঁ, শার্ট গ্রামে পাওয়া যায় 150 টাকায়, সেটাই, একটা সেটাই। শার্ট 200 টাকা পাওয়া যায়, সেখানে সেটাই। আপনার ইয়ে করলেন। তখন আপনি এর মাঝখানে আমি শুনেছিলাম যে আপনি ওই মোটামুটি কন্টেন্ট বানাইতেন, আপনি এলাকার হ্যাঁ, কিছু মনিটাইজেশন হয়েছিল মনে হয়, হ্যাঁ, হ্যাঁ। ওইটার কি অবস্থা? ওইটা এখন আমি টেলারিং এর পাশে যখন টেলারিংটা একটু নর্মাল একটা ভাব আর কি, যখন বুঝলাম যে আসলে এখান থেকে তেমন কিছু পাওয়ার আর আশঙ্কা নেই, দিন দিন সব গার্মেন্টসে গড়িয়ে যাচ্ছে, তখন আমার একটা ফেসবুক আইডি ছিল। সেটা দিয়ে আমি মনের শক্তি দিয়ে কিছু কন্টেন্ট তৈরি করা শুরু করলাম। সেটা ফানি কন্টেন্ট আর কি, সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য। সেখান থেকে আমি ভালো একটা সাড়া পাই, সবার ভালোবাসা পাই। সেখান থেকে আমি মনিটাইজ পাই, সেখান থেকে কিছু অর্থ উপার্জন আমার শুরু হয়। আর মাঝে ফেসবুকের একটা আপডেটের কারণে দেখলাম যে আসলে এখান থেকে যে পরিমাণের আয় হচ্ছে, আমার যে টিম ছিল তাদেরকে নিয়ে তেমন একটা ভালো চলতেছিলাম না। পোষাচ্ছিল। তখন চিন্তা ভাবনা করলাম যে আসলে এখান থেকে আরো কিছু করে দেখাতে হবে আমাকে, যেটা আমি নিজে চলতে পারবো এবং পাশে আরো 2-5টা মানুষকে অনুপ্রেরণা যোগাতে পারবো। সেখান থেকে মনের একটা শক্তি পেলাম যে আসলে যেহেতু আমাকে সবাই ভালোবাসে, সবাই আমাকে চায় এবং সবার মনোনীত কিছু করতে পেরেছি এ যাবৎ, আশা করি আগামীতে পারবো। সেই একটা স্বপ্ন নিয়ে বর্তমানে একটা পরিবেশ চলছে, সেটা হলো সবাইকে একটি সুন্দর পরিবেশে বসতে দিলে সবাই বসে একটু আনন্দ, একটু পরিবেশ, একটু বিনোদন এটা পছন্দ করে আর কি। তা আমি চিন্তা ভাবনা করলাম গ্রাম্য পরিবেশ থেকে এটা করলে কেমন হয়। আশপাশে অনেকেই করেছে, তাদের দিক থেকে দেখতে গেলে আমার এখানটা একটু ব্যতিক্রম যদিও। আর আমি আসলে অর্থনৈতিকভাবে কি বলবো, অর্থনৈতিকভাবে আসলে সবার মতো তো আমার অর্থ নয়। আমি আমার ব্যক্তিগত উপার্জন দিয়ে, আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলি চালাই। তার পাশটা থেকেই আর কি কিছু উপার্জনের মানে গোছানো উপার্জন দিয়ে আমি ছোট্ট একটি কফি শপের আর কি আচ্ছা আচ্ছা, চিন্তাধারা। মাঝখানে ভুলে যাব, আসলে একটু একটু বলা দরকার। আপনার পড়াশোনা করেছেন কতটুকু, আর আপনার বয়সটা এখন কত? কারণ মানে দর্শকদের সুবিধা হবে যে উনি কিভাবে এটা স্টার্ট করলেন, তার পর্যায় থেকে আপনারা মানে তার পথটা অনুসরণ করতে পারবেন। এই জন্য আপনি আর শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে আমি আসলে একটা দরিদ্র ঘরের একটি ছেলে। আমি আমার বাবা একজন পেশায়, তিনি একজন জেলে ছিলেন, মানে মাছ বিক্রি করতেন আর কি। সেই মানে পরিবারের আমি ছোট ছেলে। সেখান থেকে তেমন একটা শিক্ষা অর্জন করতে পারিনি। আর সেই সময়টা শিক্ষা অর্জন করা অনেক টাফ ছিল। আর এখন সেই পরিবেশ থেকে মোটামুটি এসএসসি পাসটা সেই সময় করেছিলাম। যাই হোক, এসএসসি পাস করার পরে আমি কর্মজীবনে চলে যাই আর কি। তারপরে তো এখন এই যে এই অবস্থানে আছি। এসএসসি কত সালে করেছেন? আমার এসএসসিটা 2005 সনে। 2005 সালে। তাহলে আপনার বয়স হলো এখন কত চলতেছে? এখন বর্তমান 36, Around 36 এখন। 35-36 চলছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো একটা সুন্দর একটা বয়স, আপনার সামনে ওঠার অনেক জায়গা আছে। হ্যাঁ, সেটাই। আমরা অনেক সময় আসলে মনে করি কি যে আমার এই যে 35 হয়ে গেছে, আমার এখন আর কোনো আমার বয়স 40-50 হয়ে গেছে, আমার আর এখন কোনো আসলে কিছু করার নেই। আসলে ব্যাপারটা এরকমের না। আপনি হ্যাঁ, ঠিক। যখন থেকে স্টার্ট করবেন তখন থেকেই আপনার শুরু। ওটার কোনো আসলে লিমিটেড একটা টাইম ফ্রেম থাকে না, আমি যেটা মনে করি। জি আসলে মানে বয়সটা তো কোনো ম্যানুয়ালি বিষয় না, ম্যানুয়ালি বিষয়টা হলো পরিবেশ এবং নিজের মুভমেন্ট আর কি। জি 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 আমার ব্যক্তিগত চিন্তাধারা কতটুকু, জি। এটাই হলো মেন বিষয়। কারণ আমার যে বয়স হয়েছে, এই বয়সে যে আমি বুড়ো হয়ে গেছি, কিংবা আমি যে আসলে তা না, আমার মনটা এখনো আশা করি যে আপনি এখন যুবকদের একজন প্রেরণা। সেটাই। আচ্ছা, এখন আপনার এই ব্যাপার, এই ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আমি কিছুদিন আগে আপনাদের এই এলাকায় আসছি, এসে এই জায়গাটা এরকমের ছিল না, যেটা আপনারা ওই ভিডিওতে দেখতে পাবেন যে কিরকমের করে আপনি শুরু করেছেন। তো আপনি আচ্ছা, এটা কি ট্রেড লাইসেন্স করেছেন আপনি? না, এটা এখনো ট্রেড লাইসেন্স করা। আচ্ছা, এখানে আমার একটা আপনার কাছে মানে অনুরোধ আপনাকে, আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন, আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে ট্রেড লাইসেন্স করবেন এবং একটা ব্যাংকে ওই ট্রেড লাইসেন্স নামে একটা অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, আপনার যতগুলা লেনদেন ট্রানজেকশন আপনি এগুলো আপনার ব্যাংকের মাধ্যমে করবেন। এবং আমি যতটা আশাবাদী, এখনকার সরকার বা এখনকার যে ফিনান্সিয়াল প্রপার্টি গুলো আছে, তারা আসলে আপনাদের মতো উদ্যোক্তাদের তারা খুব হেল্পফুল। আপনার শুধুমাত্র সেই জায়গাটায় নক করতে হবে। আপনি যতদূর পর্যন্ত আসছেন এই গল্পটুকু এখন আমাদের বলেন। আপনি তো শূন্য হতে আসছেন, কিভাবে আপনি এতটুকু করলেন, কিভাবে? আমি বর্তমানে যে কফি শপটা খুলেছি, এটা আসলে ব্যয়বহুল একটা কাজ যদিও, তবে দরিদ্র ঘরের ছেলে হিসেবে আমি যতটুকু পেরেছি করেছি। তবে সামনে আরো অনেক আশা আছে, অনেক চাওয়া আছে। হয়তোবা ব্যক্তিগতভাবে অতটুকু স্বাবলম্বী না, কিন্তু মনের দিক থেকে অনেক আর কি আশা এবং চিন্তাধারা আছে। সেক্ষেত্রে কারো সহযোগিতা এবং কেউ যদি পাশে দাঁড়াতো, তাহলে হয়তোবা আমি আর একটু এগিয়ে যেতে পারতাম। আর বর্তমান প্রেক্ষাপটে মানে একজন মানুষ উপার্জন করে একটি ফ্যামিলি চালানো অনেক স্টাফ ব্যাপার। সেখান থেকে আমি এত দূরে আসতে পেরেছি, এটা জাস্ট সৃষ্টিকর্তার ইচ্ছা। আর সবার ভালোবাসা না পেলে হয়তো আসতে পারতাম না। তবে এখন ছোট্ট পরিসরে এই কফি শপটা খুলেছি। এখান থেকে নতুন অবস্থায় যে উপার্জনটা হচ্ছে, আমি এতেই অনেক খুশি। তবে আশাবাদী, সামনে আরো কিছু ইনভেস্ট করব এবং সামনে আরো ভালো কিছু করব, এবং আরো যেন 5-10 জনকে ভালো কিছু করবার অনুপ্রেরণা দিতে পারি, এরকম একটা মনে চিন্তাধারা আছে। তবে সর্বোপরি বলতে গেলে আসলে বর্তমানে কোনো কিছু ভাবতে গেলে অর্থের দরকার। আসলে আমি খুবই সামান্য দরিদ্র ঘরের একটা ছেলে। এখান থেকে আসলে বলতে গেলে আমি এখানেই দুর্বল। আমার মনের দিক থেকে আমি অনেক আচ্ছা 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 আচ্ছা। এখানে একটা কথা বলে রাখা ভালো, মানে কারো কোনো কাজ একটা শুরু করতে গেলে, সে যদি শুরু করতে চায়, সে ইচ্ছাটা পোষণ করলেই আসলে সে পারে। এবং লিপন ভাই যেটার উদাহরণ আপনি যেটা বলছিলেন, এখন আপনার এটা এই পর্যন্ত করার কি কি প্রতিবন্ধকতা আপনি মানে আপনার ফেস করছেন, আপনার কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি, বা কি কি সুবিধা পাইছেন কার কার কাছ থেকে, সেটা একটু বলুন। এখানে মানে বলতে গেলে জায়গাটা তো আসলে ব্যক্তিগত না, জায়গাটা মানে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের, এখানে সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা। এই জায়গাটা আমাকে লিজ নিতে হয়েছে। মানে মান্থলি আমার দিতে হবে 1000 টাকা ভাড়া, আর সিকিউরিটি 50,000 টাকা আর কি। সেই অবস্থান থেকে নিতে হয়েছে। এটা নিতে গিয়ে অনেক কিছুই পোহাতে হয়েছে, যদিও আসলে দরিদ্র হলে যা হয় আর কি। যাই হোক, সর্বোপরি সবকিছু পেরিয়ে জায়গাটা নিয়েছি। এখানে কাজ করতে গিয়ে অনেক টাকার দরকার ছিল এবং অনেক টাকার খরচ হয়ে গিয়েছে। সেখানে বন্ধু বান্ধব, কিছু এনজিও আছে, তাদের শরণাপন্ন হয়ে কিছু টাকা ঋণ পান লেনা দেনা করে এত দূর আসতে পেরেছি আর কি। আচ্ছা এই অবস্থান এখন আমার। আচ্ছা লিপনদা, আপনি এটা তো একটা গোল নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে আপনি একটা জায়গা নিয়ে, মানে একটা ডেস্টিনেশন নিয়ে এখানে এই পর্যন্ত যাবেন, এই পর্যন্ত করবেন, সেই ইয়া নিয়ে তো আপনি চালু করেছেন। এখন কি কি আইটেম দিয়ে আপনি শুরু করলেন?
বর্তমানে এখন আমার এখানে 10টা আইটেমের চা বিক্রি করি। সামনে সাথে কিছু ফুড আছে, প্রাণ কোম্পানির, তারপরে আপনার হচ্ছে ব্র্যান্ডের আর কি কিছু ফুড আছে, চানাচুর বিস্কুট কিছু এগুলো আছে আর কি, এগুলো বিক্রি করি আর সাথে চা। আর সামনে আমার ইচ্ছা আছে, যেমন মনে করেন ফুচকা, লুডুস, বার্গার, স্যুপ, এগুলো কিছু করবার। এগুলো করতে গেলে আসলে সবই তো এখন ডিজিটাল যুগ, সবই মেশিনের মাধ্যমে হয়। মেশিন গুলো নামতে হলে তো অনেক অর্থের প্রয়োজন আছে। শখ আছে আসলে, সাধ্য নাই। এটাই আর কি। তবে আগামীতে আমার খুবই শখ এবং খুবই আশা যে গ্রাম অঞ্চলে শহরের একটা প্রভাব দেখানোর, যাতে আমাকে দেখে আরো 10 জন অনুপ্রেরণা পায়, এরকম কিছু আর কি। আমরা 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 যে বাঙালি বা বাংলাদেশি বা আমরা যে আমাদের যে একটা জাতীয়তা, আমরা সবকিছুই পরিত্যাগ করেছি। আমাদের পোশাক আমাদের নেই, আমাদের সংস্কৃতি আমাদের নেই, আমাদের সবকিছুই আমরা ওয়েস্টার্ন কালচার নামে একটা মানে যেটা বুঝি আমরা সেটাকে ধারণ করেছি। অবশ্যই ভালোর জন্য ধারণ করেছি, অথবা ভালো হবে মনে করে ধারণ করেছি। সেখানে এই খাবারের ব্যাপারটা, খাদ্যের ব্যাপারটা আসলে যারা দেশের বাইরে থাকেন তারা বুঝেন যে এই ফাস্ট ফুড গুলা আসলে এখন সামাজিক জীবনে কতটা ইম্প্যাক্ট করছে। কারণ এটা যেমন ধরেন আমরা সাধারণভাবে বাজারে গেলে আমাদের এখানে ট্রেডিশনাল ভাবে আমরা ছোলা, বুট, পেঁয়াজু, তারপরে মোগলাই, যেটা ওই যে পোড়া তেল, এবং বেশিরভাগ জায়গায় আমাদের এই 2 দিনের তেল ভেজাল গুলা দেওয়া হয়। সেই ক্ষেত্রে যদি আমরা গ্রামে মিনি আকারে যদি আমরা বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে পিৎজা, এই খাবারগুলো কিন্তু ডিলিশিয়াস এবং স্বাস্থ্যসম্মত, হেলদি, এবং ওগুলার সহজে বানানো যায়, নষ্ট হওয়ার ঝুঁকিটা থাকে না। সেক্ষেত্রে আপনার এই উদ্যোগটাকে আমি আসলে স্বাগত জানাই। আর এখন যেহেতু আমরা সবকিছুই ওয়েস্টার্ন কালচার গ্রহণ করেছি, এটাও সব জায়গায় হচ্ছে। ঢাকাতে এখন এই ফাস্টফুড এইগুলো অ্যাভেলেবেল। আপনারা মনে করেন একটা বার্গার, আমি যদি ডিম ভাজি দিয়ে, একটা ছোট একটা রুটিকে ডিম ভাজি দিয়ে আমি বার্গার করে খাই, আমার 30, 40, 50 টাকার ভিতরে হয়ে যাচ্ছে। কিছু চিজ ইয়াটা দিলে আমার স্বাস্থ্যসম্মত একটা খাবার পাচ্ছি। আমার ছোট বাচ্চা এখন গ্রামে থেকে সে বলে বার্গার খাবো, পিৎজা খাবো, অথচ বার্গার পিৎজার দোকান নেই। কোথায় থেকে পায়? সে মোবাইলে দেখে বার্গার পিৎজা। তো আমি মনে করি আমার দিক থেকে আসলে আপনার এই উদ্যোগগুলো আসলে মোটামুটি যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তারা এটা নিলে সামাজিক উন্নয়ন হবে, একটা বসার ভালো পরিবেশ হবে, সুন্দর একটা জায়গা তৈরি হবে। তো লিপন ভাই, আপনার সামনের পরিকল্পনাও শুনলাম। আচ্ছা, হৃদয়ের বন্ধন কফি শপ, এই হৃদয়ের বন্ধন নামটা আপনি আসলে কোথেকে ইয়ে করলেন? এটা বলতে গেলে অনেকেই এই প্রশ্নটা করে যে আসলে হৃদয়ের বন্ধন কফি শপ, এটা আসলে মূল ফিউচারটা কি, মানে ফোকাসটা কি, ফিউচারটা? হ্যাঁ, তখন এটা বলতে গেলে হৃদয় হলো আমার বড় ছেলের নাম, আর বন্ধন হলো ছোট ছেলের নাম। অনেক নামই দেওয়া যায়, অনেকজন অনেক ভাবে দেয়, নিজের নামে করে, বাবা মার নামও করে। তা আমি দেখলাম যে আমার 2টা সন্তানের নাম অনেক স্মার্ট এবং বর্তমান অনেক সুন্দর একটি নাম, আর 2টা নাম এক করলে পরে মনের ভিতরে একটি ভালোবাসা তৈরি হয়ে যায়। তাই হৃদয়ের বন্ধন কফি শপ। আর এটার গ্রাম অঞ্চল থেকে ন্যাচারাল পরিবেশে একটা সোনার বাংলায় লাল সবুজের একটা জায়গা আর কি। আমার জি, আপনার ডেকোরেশনটাও মানে লাল সবুজের, আমি যেটা খেয়াল করলাম। জি, সেটাই সমস্ত কিছু লাল সবুজেরই আমার এখানে। জি, আর আমার চারিদিকে শুধু লাল আর সবুজ প্রাকৃতিক কিছু পরিবেশ করা আছে, অনেক গাছ গাছালি লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। এরকম অনেক মানে বাইরের কিছু গাছ। আপনার এই কাজটা থেকে আপনার এই যে এই জমি যারা তারাও আপনার একটা ভাড়া পাচ্ছে, তাদেরও একটা ইনকাম হচ্ছে, যে মন্দির কমিটির লোকজনেও আসছে, আপনি লোকজনকে। কিন্তু আপনি একটা অনুরোধ, আপনি সবাইকে হেলথি ফুড, আপনি স্বাস্থ্যসম্মত ভেজাল জিনিসটা দিবেন না, সৎভাবে আপনার এটা উত্তরোত্তর উন্নতি করবে। এটা আমি মনে করি সৃষ্টিকর্তা আপনাকে সেই জায়গায় নিয়ে যাক ভাই, দোয়া করি। তো আমি শেষ করার আগে আপনি দর্শকদের বা আপনার চাওয়া বা আপনি কি
কিভাবে কেউ যদি শুরু করতে চায় কত টাকা হাতে নিয়ে করতে হবে বা কিভাবে কি করতে হবে একটু যদি